তখন মা আমাকে প্রশ্ন করে, বাবু ঠিক করছিস তো, এত টাকা চাকরিটা ছেড়ে দিবি? আমি বললাম, মা আশীর্বাদ করো যাতে আমি এত টাকা মাইনে দিতে পারি। ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট মেন্টার এবং তার অ্যাডভাইস ধরে তোমাকে আগে এগোতে হবে। জার্নি ইজ ভেরি টাফ বাট ভেরি এনজয়েবল। ইটস লাইক এ ট্রেকিং। ডেস্টিনিটা আমরা প্রথমে ঠিক করে নিই যে একটা বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, মানে এইটা কোথাও না কোথাও না ডিসহার্টেনিং হয়ে যায়। ভালো নেটওয়ার্কিং বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলে এগুলো যায় কি? যেটা করা উচিত না, আমি কাউকে সাজেস্টও করবো না। আমার ওয়াইফের যে অর্নামেন্টস ছিল আমি কিন্তু চেয়ে নিয়েছি। অবস্টেকেলটার বাইরে ক্রস করলে যে একটা সুন্দর একটা ইম্প্যাক্ট আছে, এইটাকে যদি বিলিভ করে তাহলে কিন্তু জার্নিটা কমপ্লিট করা যায়। কিন্তু একটা ব্যবসা তৈরি করার ক্ষেত্রে একেবারে একলা চলে কাজ করা কি সম্ভব? ভালো টিম ছাড়া কোনো দিন কোনো ভালো মডেল তৈরি করা সম্ভব হয় না। বাঙালি যে হিস্টোরিক্যালি ব্যবসা করেনি তা কিন্তু নয়, মানে একসময় সব থেকে বড় বড় ব্যবসায়ীরা ভারতবর্ষের বাঙালিই ছিলেন। জ্যাকমা যদি বাঙালি হতো হ্যাঁ, তাহলে আলিবাবা তৈরি করতো। 2024 নভেম্বর ব্যাংক অ্যাকাউন্টে 16 পয়সা পড়ে আমাদের। 16 পয়সা? অ্যাজ এ ফাউন্ডার ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে সেভ করা। প্লেনে বসলে ফার্স্টেই বলে ভাই আগে নিজে বাঁচো, অক্সিজেনটা নিজে না, তারপর অন্যকে দেবে। আমি একটা ক্লায়েন্ট মিটে গেছিলাম, আমি লাঞ্চ করার পরে ট্যাপ ওয়াটারে যখন মুখটা ধুতে চাই আমাকে আটকে দেওয়া হয় যে আপনি প্যাকেজড ওয়াটার দিয়ে মুখ ধুন। পরে আমি টেস্টও করেছিলাম, ওই জলে যে ধরনের টক্সিসিটি আছে সেটা যদি কোনো মানুষ মোটামুটি 500 ml কনজিউম করে তার মৃত্যু অবস্থা। স্টার্ট আপ বলতেই আমরা প্রথমেই ভেবে ফেলি হয়তো এআই বা ফিনটেক বা এই জাতীয় কিছু একটা। কিন্তু স্টার্ট আপ যত রকমের হয় সে সবকটাই যে প্রচন্ড সেই অর্থে গ্ল্যামারাস হয় বা খুব পাবলিক ফেসিং হয় তা কিন্তু নয়। মানে সব ব্যবসায়ী তো আর কনজিউমার গুডস বানায় না, কাজে সেই অর্থে তাদের বিজ্ঞাপনও আপনার চোখে পড়ে না। কাজে অনেক বড় বড় কোম্পানির কথা আপনি কিন্তু কখনো জানতে পারেন না। অথচ এমন অনেক স্টার্ট আপই আছে যারা কিন্তু একটা খুব এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করে বা একটা খুব প্রয়োজনীয় জিনিস তারা তৈরি করে। সেরকমই একটি স্টার্ট আপ এর ব্যাপারে আমরা আজকে কথা বলবো, যারা রয়েছে ইন দ্য ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট বিজনেস। সুন্দরবন কেমিক্যালস প্রাইভেট লিমিটেড হচ্ছে কোম্পানির নাম। আর আজ আমার সঙ্গে রয়েছেন মিস্টার সুরজিৎ কুন্ডু, যিনি সিইও, এবং রয়েছেন মিস্টার শুভদীপ পান্থি, যিনি হচ্ছেন ডিরেক্টর। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের দুজনকে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথায়। আমি দীপ। আজকের আড্ডা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। বাংলার মধ্যবিত্ত পরিবারে একটা স্থায়ী চাকরি মানে হচ্ছে জব সিকিউরিটি, নিশ্চিন্ত ভবিষ্যৎ। সেই জায়গা থেকে আপনারা যখন কর্পোরেট চাকরির নিরাপদ পথটা ছেড়েই যে ওয়াটার টেকনোলজির ব্যবসাটা শুরু করলেন, তখন আপনাদের পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? এটা মনে হয় আমি বলতে পারবো ভালো। সুরজিৎ শশাঙ্ক আমার খুব প্রিয় বন্ধু, একদিন ফোন করে আমাকে। আমি তখন মার্চেন্ট নেভিতে আছি। তো 3 দিনের মাথায় আমি তখন ঠিক করি কি আমি এই ওয়াটার টেকনোলজি নিয়ে কাজ করব। তখন মা আমাকে প্রশ্ন করে, বাবু ঠিক করছিস তো, এত টাকা চাকরিটা ছেড়ে দিবি? আমি বললাম, মা আমি একটাই তখন কথাটা বলি, আমি বললাম, মা আশীর্বাদ করো যাতে আমি এত টাকা মাইনে দিতে পারি। সেটা বলে আমি ওখান থেকে তখন বেরিয়ে আসি। মানে বেরিয়ে এসে তখন আমি সুরজিৎকে বলি, মানে সেই সময় ও ছিল কেনিয়াতে মোস্ট প্রবাবলি। কোভিড জাস্ট ফার্স্ট লকডাউন শেষ হয়ে ধীরে ধীরে অপারেশন চালু হচ্ছে। আমি শশাঙ্ক দুজনে তখন সবকিছু বন্ধ করে দিয়ে বেকার। শশাঙ্ক আমাদের R&D ডাইরেক্টর। আমি ইনিশিয়েটিভটা নিই, শশাঙ্ককে বলি একটা নতুন জার্নি শুরু করব। ব্যবসা তো অনেক করলাম, আমি অ্যাকচুয়ালি 2012 সাল থেকে বিজনেসের সাথে রয়েছে। 5 কোটি 10 কোটি 15 কোটির অব্দি ব্যবসা আমি করেছি। বাট আমার তখন রিয়েলাইজেশন হলো যে ব্যবসা 5 কোটি 10 কোটির নাম্বার দিয়ে হয় না। ব্যবসায় একটা পারপাস থাকতে হয়, যে পারপাসটা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সেটা করতে গেলে একটা ভালো বিজনেস মডেল তৈরি করতে হয়, যেটা জেনারেশন ওয়াইজ চলে যাবে
100 বছর 200 বছর চলবে। অ্যাজ এ ফাউন্ডার আমরা একটা মডেল তৈরি করে যাব যেটা অটোমেটিক মোডে চলবে। কালকের দিনে আমি সিইও হিসেবে নাও থাকতে পারি, শশাঙ্ক তুই ডাইরেক্টর হিসেবে নাও থাকতে পারিস, বাট আমরা যেটা করব একটা অর্গানাইজেশন ক্রিয়েট করব উইথ এ গুড বিজনেস মডেল আইডিয়া। তখনও বললো যে আমরা তো দুজন ঠিক আছে, বাট আরেকজন দরকার যে অপারেশনটা ভালোভাবে দেখতে পাবে। আমি তখন অপশন তো আমাদের কাছে নেই, কারণ কেউ 2 লাখ 3 লাখ টাকার চাকরি ছেড়ে আমাদের সাথে জয়েন করবেন। তখন ও বললো একটা পাগল আছে শুভদীপ, কোথায়? ও বললো কেনিয়া। হ্যাঁ, কল 3 দিনের মধ্যে রিপ্লাই পাই, বাট ওকে বলেছিলাম দেখো মানে কিছু তো দিতে পারবো না, কারণ আমাদের কাছে কিছু নেই। ভাতটার অভাব হবে না, শুরুটা করি দেখা যাবে। শুধু একটাই ওকে অ্যাসিওরেন্স দিয়েছিলাম যে খাবারটার অভাব হবে না। খুব কঠিন সিদ্ধান্ত, বাট আমরা শুরু করেছিলাম সেই সময়। আচ্ছা, এতদিনে আপনাদের তো নিশ্চয়ই অনেক কম বয়সী যারা ব্যবসা শুরু করতে চাইছে অন্টারপ্রেনিউয়ার্স, তাদের সঙ্গে তো ইন্টারাকশন হয়েছে। ইয়াং অন্টারপ্রেনিউয়ার্সদের মধ্যে যারা ব্যবসা শুরু করছে তাদের মধ্যে সব থেকে বড় ভুলটা আপনারা কি দেখেন? আমার হিসেবে তারা ডেস্টিনিটা আগে ফাইনাল করে ফেলে। ডেস্টিনি অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপে খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। যদি জার্নিটাকে ওরা এনজয় করতে পারে, খুব ইজিলি একটা এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করা যায়, কারণ এর থেকে অনেক কঠিন কাজ এরা খুব সহজে করতে পারে। আরেকটা হচ্ছে উইদাউট প্রপার ট্রেনিং ইউ হ্যাভ টু চুজ দ্য রাইট মেন্টার এবং তার অ্যাডভাইস ধরে তোমাকে আগে এগোতে হবে। এমনকি একটা বাইক শেখার জন্য একজন মেন্টার ঠিক করা হয়, বাট আমাদের বাঙালিদের মধ্যে একটা আমরা দেখেছি মানে ব্যবসা করতে গেলে যে মেন্টার লাগে এই বিশ্বাসটাই নেই। এটাই সব থেকে ফেলিওরের কারণ। একটা যেটা মেন জিনিসটা দেখতে পেয়েছি, মানে যেটা হয় আমরা এন্টারপ্রেনার হতে চাই ফর মানে যেটা শুরুই তো বললো কি মানে আমাদের এই জার্নি ইজ ভেরি টাফ বাট ভেরি এনজয়েবল। ইটস লাইক এ ট্রেকিং। মানে আপনি জানেন মানে বেশ একটা সুন্দর দৃশ্য দেখতে হবে, কিন্তু তার জন্য কিন্তু আপনার পাহাড়টা চড়াটা করতেই হবে। আর কোথাও না কোথাও এই যে ডেস্টিনিটা আমরা প্রথমে ঠিক করে নিই যে একটা বড় গাড়ি হবে, বড় বাড়ি হবে, মানে এইটা কোথাও না কোথাও না ডিসহার্টেনিং হয়ে যায়, কেন কি আপনি রিচ করতে পারছেন না। যখন আপনি রিচ করতে পারছেন, আপনি দেখছেন আপনার যারা সহকর্মী ছিলেন বা বন্ধু ছিল বা ক্লাসমেটস ছিল, ওরা দেখবেন হয়তো একটা চাকরি করছে, বিকেল হলে ভালো জায়গায় একটা কফি খেতে যাচ্ছে বা ইভেন নাইট লাইফ এনজয় করছে। বাট এই যে তখন দেখছি আমার তো কিছুই নেই, এটা একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে দেয়। তো ওখান থেকে ওরা ভাবে ইন্টারপ্রেট করে কি আমি ফেল করে গেছি, তো ওরা পিছিয়ে আসে। কিন্তু যে এই অবস্টেকেলটার বাইরে ক্রস করলে যে একটা সুন্দর একটা ইম্প্যাক্ট আছে, এইটাকে যদি বিলিভ করে তাহলে কিন্তু জার্নিটা কমপ্লিট করা যায়। আচ্ছা, সুন্দরবন কেমিক্যালস যখন আপনারা তৈরি করছেন, গড়ে তুলছেন, তখন এমন কিছু করেছিলেন বা এমন কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা আপনার তখন মনে হয়েছিল যে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, একেবারেই অবাস্তব? আমার সব থেকে কঠিন সিদ্ধান্ত হচ্ছে যেটা করা উচিত না, আমি কাউকে সাজেস্ট করবো না। আমার ওয়াইফের যে অর্নামেন্টস ছিল আমি কিন্তু চেয়ে নিয়েছি, গয়না? যেটা চাওয়া উচিত নয়, বাট আমার ওয়াইফ চোখ বন্ধ করে আমাকে সাপোর্ট করেছে সে সময়, না বলেনি। হ্যাঁ, পরে ফেরত দিয়েছি কিছুটা। এটা অনেকের ব্যাপারে আমরা বলতে শুনি যে একেবারে শূন্য থেকে কেউ শুরু করে একটা সাকসেসফুল জায়গায় গেছে, ও একটা ব্যবসাকে না করিয়েছে। এবার এই ধরনের গল্প শুনতে খুব ভালো লাগে, র্যাগস টু রিচেস। কিন্তু একটা ব্যবসা তৈরি করার ক্ষেত্রে একেবারে একলা চলে কাজ করা কি সম্ভব? আপনাদের অভিজ্ঞতা কি বলছে? ভালো নেটওয়ার্কিং বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকলে এগুলো যায় কি? নেটওয়ার্কিং না হলেও চলে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট না হলেও চলে। ইউ শুড ক্রিয়েট আ গুড টিম ফার্স্ট। ভালো টিম ছাড়া কোনোদিন কোনো ভালো মডেল তৈরি করা সম্ভব হয়নি। হ্যাঁ, টিমের লিডার ক্যাপ্টেন যে থাকবে তাকে হয়তো প্রমোট করা হয়, বাট একটা বড় অর্গানাইজেশন তৈরি করতে গেলে শূন্য থেকে প্রত্যেকটা মানুষের কঠোর পরিশ্রম সাথে তাদের ইন্টিগ্রিটি
ছাড়া আপনি বাকি কিছু তৈরি করতে পারবেন না। আপনার কাছে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাও থাকে, খুব ইজিলি করতে পারবেন যদি আপনার কাছে প্রপার টিম থাকে, যে টিমে একে অপরকে বিশ্বাস করবে। বিশ্বাসটা খুব প্রয়োজন। আর আমরা টিম সিলেকশনে অনেক সময় ভুল করি। টিম মানে এমন নয় আমার ভালো বন্ধু সে। টিম মানে আমাদের যে ভিশন, সেই ভিশনে কে কতটা কন্ট্রিবিউট করতে পারবে। আমার খুব ভালো বন্ধু খুব ভালো টিমমেট হতে পারে, নাও হতে পারে, বা না হওয়ার চান্সটাই বেশি। কিন্তু ভিশনকে মানে কন্ট্রিবিউট করতে পারবে, এই ধরনের টিমমেট চয়েস করা উচিত। আর খুব প্রফেশনাল অ্যাপ্রোচও থাকা উচিত। অবশ্যই এই যাতে আপনার যে টিমটা আপনার সাথে একই স্বপ্ন একইভাবে দেখে, এই জিনিসটা হওয়াটা খুব জরুরি। মানে না হলে জিনিসটা কোথাও না কোথাও ঘুলিয়ে যাবে, তখন পার্সোনাল এজেন্ডা হয়ে যায় অর্গানাইজেশনাল এজেন্ডা। আচ্ছা, এবারে একটা পপুলার পারসেপশনে আসা যায় বাঙালির দ্বারা ব্যবসা হয় না। এবার আমার যেটা ভীষণ অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে বাঙালি যে হিস্টোরিক্যালি ব্যবসা করেনি তা কিন্তু নয়। মানে একসময় সব থেকে বড় বড় ব্যবসায়ীরা ভারতবর্ষে বাঙালিই ছিলেন। তাদের মধ্যে ধরুন কার্টাগোরেন কোম্পানিও ছিল। এই সিচুয়েশনটার মধ্যে আমরা কি করে পড়লাম, আর এখন আমাদের অবস্থা কি? আমার যেটা মনে হচ্ছে এই সিচুয়েশনে পড়ার একটাই কারণ, যেটা হচ্ছে ফেলিওর টলারেন্স। মানে একটা স্টুডেন্ট যদি পরীক্ষায় ফেলও করে, তার বাড়ির লোক বলে চল চেষ্টা কর, পরের বারে কাজে যাবে। নিট এক্সামে 32 লক্ষ পরীক্ষার্থী থাকে, বাট কেউ যদি ব্যবসা একবার ফেল করে বাড়ি আসে, বাড়ির লোক তো ফার্স্ট থেকে বের করে দেয়, আর কোনো চান্স নেই। বলেছিলাম চাকরিটা কর। এই জিনিসটা ফার্স্ট চেঞ্জ হওয়া দরকার। এই যে মানসিকতা, মানে এমনও ঘটনা ঘটে মানে ব্যবসা করলে বিয়ে হবে না, মানে আমি খুব মানে সাধারণ অবস্থা। অবশ্যই ভালো মেয়ে পাওয়া যায় না। আমি স্টার্টআপ ইকোসিস্টেমে রয়েছি, আমার প্রচুর জুনিয়র আছে, প্রচুর কলিগ আছে, প্রত্যেকে এই প্রবলেমটা ফেস করেছে, কিন্তু ব্যবসা করে। আর বাঙালিদের কাছে ব্যবসা একটা খুব খারাপ জিনিস, কারণ এটা তৈরি হয়েছে না সিনেমা জগৎ থেকে। ব্যবসায়ী সিনেমা জগতে নয় লালাকে দেখানো হয়েছে, আর নাহলে সে একটা মাতাল, হ্যাঁ, প্রচন্ড করাপ্টেড, সারাক্ষণ নেশা ভাঙ করছে। এই ফ্রেমওয়ার্কটা তৈরি হওয়ার কারণও হয়তো আছে কিছু, বাট আমি সেই ব্যাপারে এখনো যাচ্ছি না। বাট বাঙালি ব্যবসায়ী আমার হিসেবে অনেক ব্যক্তিত্ব রয়েছে, আমি সত্যজিৎ রায়কেও সব থেকে সফল ব্যবসায়ী হিসেবে ট্রিট করব। আপনারা ব্যবসায়ী বলেন, আমি শিল্পপতি বলি, তাহলে সত্যজিৎ রায়ও ভারতবর্ষের সব থেকে বড় শিল্পপতি, যিনি পৃথিবীর বুকে একটা বড় অবদান রেখে গেছে। তা বাঙালিরা যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে, সত্যজিৎ রায় পড়ুক, আশা করছি বেরিয়ে যাবে সিচুয়েশন। হ্যাঁ, আমার একজন ক্লাসমেট ছিল কলেজে, তার এখন হি হ্যাজ এ সাকসেসফুল বিজনেস। তাকে জিজ্ঞেস করলে সে বলবে যে এর আগে সে 12টা ব্যবসা চেষ্টা করেছে, যেগুলো সবকটা ফেল করেছিল। তারপর আলটিমেটলি এই একটা ব্যবসায় ক্লিক করেছে। জ্যাকমা যদি বাঙালি হতো, হ্যাঁ তাহলে আলিবাবা তৈরি হতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, একেবারেই। আচ্ছা, এর উল্টো দিকটা যদি আমরা দেখি, ধরুন আপনাদের যখন ইনভেস্টর দরকার হচ্ছে যারা বাইরে থেকে, যারা বাঙালি নয়, তারা কি বাঙালি ব্যবসায়ীদের একটু সন্দেহের চোখে দেখে? শুনুন, ইনভেস্টার ইজ এ কমিউনিটি, ঠিক আছে? তাদের একটাই উদ্দেশ্য থাকে। আর অ্যাজ এ স্টার্ট আপ, অ্যাজ এ ফাউন্ডার, আমরা ওই ইনভেস্টরদের জন্য একটা প্রোডাক্ট তৈরি করি, যেমন কনজিউমারদের জন্য করি, তার জন্য প্রোডাক্ট মার্কেট ফিট করতে হয়। সেম ইনভেস্টমেন্ট তোলার জন্য একটা প্রোডাক্ট তৈরি করতে হয়, ইটস কল ইনভেস্টমেন্ট। ইনভেস্টর কমিউনিটি থেকে এই ধরনের কোনোদিন কোনো অ্যাপ্রোচ থাকে না। তারা একটা জিনিসই দেখে, এই বিজনেসের পোটেনশিয়াল আছে কিনা, লং টার্ম গ্রোথ আছে কিনা। এখন ইনভেস্টমেন্ট লং টার্ম গ্রোথের জন্যই হয়। স্টার্টআপ ইকোসিস্টেমে যদি কেউ ইনভেস্ট করে, মিনিমাম 7 to 8 ইয়ার্স একটা টাইম ফ্রেম দেয়। প্রপার এক্সিট পলিসি আছে কিনা, এক্সিকিউশন ক্যাপাবিলিটি আছে কিনা, এইগুলোই দেখে। বাঙালি বলে এক্সট্রা মানে জিজ্ঞেসও করেন বাঙালি কি অন্য কোনো কমেন্ট আমরা বিলং করি। ওকে, আচ্ছা, এবার আমাদের শহরে আসা যায়। কলকাতাকে আমরা যদি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট টু টার্ন ইনটু আ রিটায়ারমেন্ট হোম, তাহলে বাঙালি মধ্যবিত্তকে আগামী কয়েক বছরে তাদের ভাবনা চিন্তা কি পরিবর্তন আনা উচিত বলে আপনারা মনে করেন? বাঙালি মধ্যবিত্ত অ্যাকসেপ্ট করতে হবে একটা ছেলে 5 বার ফেল হতে পারে, কিন্তু ফেল হওয়া মানে কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া না। তার অভিজ্ঞতা তৈরি হচ্ছে, নিশ্চয়ই পড়বে। ফার্স্ট ফ্যামিলিতে সাপোর্ট দিতে হবে,
ক্রিটিসাইজিং বন্ধ করতে হবে। আর কোনো কিছু না হলে বিজনেস, এই কনসেপ্টটা চেঞ্জ করতে হবে। বিজনেস ফার্স্ট, আমরা একসময় ধরুন আমাদের সরকারও প্রমোট করেছে বিজনেস ফার্স্ট, তাহলে ঘরে ঘরে বিজনেস ফার্স্ট হওয়া উচিত। যদি বিজনেস না হয় তাহলে অন্য প্রফেশনে যাবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। ওকে, যেহেতু আপনারা একটা ব্যবসা চালান, এই প্রশ্নটা এসেই যায় যে এখানে ব্যবসা করতে গেলে কয়েকটা খুব বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে ইউনিয়নের সমস্যা রয়েছে, পলিটিক্যাল প্রেশার রয়েছে, কাটমানির ব্যাপার রয়েছে। এবার অ্যাজ আ ফাউন্ডার আপনাদের সময়ের কতটা অ্যাকচুয়ালি কাজ করতে বেরোয় আর কতটা এই সমস্ত ঝামেলা সামলাতে বেরোয়? এটা নির্ভর করে আপনি কি ধরনের অপারেশন করছেন। ফার্স্ট অফ অল, মানে যদি অ্যাজ এ স্টার্ট আপ ওই ধরনের সমস্যার সম্মুখীন রিসেন্ট টাইমে আমরা খুব একটা হইনি। হ্যাঁ, আমরা শুনি বড় বড় ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে ইস্যু হচ্ছে, লেবার ইস্যু, এটা সব জায়গায় থাকবে। বাট এটা আপনি এক্সকিউজ হতে পারে না। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল, মানুষও নিজে বুঝতে পারছে তার বাড়ির ছেলেটারও চাকরি দরকার। এই সমস্যাটা শুধু হয়তো এখন মানে বইয়ের পাতাতেই রয়েছে, প্র্যাকটিক্যাল ফিল্ডে অতটা প্রবলেম হয় না। আচ্ছা, 2020-21 মানে কোভিড, এটা মানে দুঃস্বপ্নের মতো সময়টা কেটেছে আমাদের সবাইকার। আর তখন মোটামুটি জব সিকিউরিটি একেবারে তলানিতে। তার ঠিক পরেই 2022-এ আপনারা এই কোম্পানিটা লঞ্চ করেন। তো ওই রকম সময় যখন এত অনিশ্চয়তা চলছে, তখন এই আইডিয়াগুলো আপনাদের মাথায় এলো কি করে? তখন মনে হয়নি যে খুব বেশি ঝুঁকি নেওয়া হয়ে যাচ্ছে? অনিশ্চয়তা নতুন সম্ভাবনার জন্ম দেয়। 2020, 2021 আমার জীবনের সব থেকে খারাপ সময়। 2020-তে আমি বিয়ে করি, এটা খারাপ না, বাট 2021 আমি আমার রিয়েল হিরো আমার বাবাকে হারাই। তখন আমার ওয়াইফও হসপিটালাইজড, আমার একটা গার্ল বেবি হয়। 17 তারিখে হয়েছিল, 20 তারিখে বাবা মারা যায়। বাবা দেখেও যেতে পারেনি, আমিও দেখতে পারিনি বাচ্চাকে, যেহেতু কোয়ারেন্টাইনে ছিলাম। খারাপ সময় পরে তো ভালো কিছু হয়। ওই 1 বছর আমি ব্যক্তিগতভাবে বসেছিলাম শুধুমাত্র এই জিনিসটা একটা তৈরি করবো বলে। এই সময় চিন্তা ভাবনা শুরু, বাবা চলে যাওয়ার পরে। শশাঙ্ক সবসময় আমার পাশে ছিল, তারপরে তো শুভদীপ। তখন মনে হলো যে এত খারাপ সময় যখন শুরু করেছি, ভালো কিছু করবো, কারণ এর থেকে খারাপ কিছু হতে পারে না। আর আমরাও বিশ্বাস করি খুব খারাপ সময়ের পরে খুব ভালো দিন আসে। তা সেই থেকেই শুরু, চিন্তা ভাবনা করেই। খারাপ আর কষ্ট দিতে পারে না। 20-21 খুব মজা হয়েছিল, ভাবার খুব সময় দিয়েছিল কিন্তু তখন। হ্যাঁ, অখণ্ড অবসর, বাড়ি থেকে তো বেরোতে পারছি না। বেরোতে পারছি না। আচ্ছা, কিন্তু তার ঠিক পরে পরে ব্যবসা শুরু করা মানে ফেসিং এ লট অফ রিয়েলিস্টিক্যালি লট অফ প্রবলেমস। তার মধ্যে একটা হচ্ছে সাপ্লাই চেইনের সমস্যা, যেটা তারপরেও বহুদিন থাকে। কাঁচামালের দাম বেড়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলোর সঙ্গে আপনারা ফাইট করেছেন কিভাবে? দেখুন, আমরা ফাইট করা বলতে গেলে যখন 20 সালে কোভিড হয়, আমাদের সিভিল সোসাইটি খুব খারাপ সময় শিফট করে। পরিবর্তনশীল আমরা যে কোনো সমস্যা মানিয়ে নিতে পারি। আর ইন্ডিয়াতে যেটা সুবিধা হচ্ছে ডাইভার্সিটি, কালচারাল ডাইভার্সিটি আমাদের স্ট্রেংথ। এই যে লজিস্টিক প্রবলেম সব রিজিয়নে ছিল না, আর সব প্রবলেম সব রিজিয়নের জন্য কমন না। আমরা ওটাকেই টার্গেট করে আমরা অপারেশন স্টার্ট করি নর্থ ইস্ট ফার্স্ট। আমি যদি বলেন স্ট্র্যাটেজি বলি, কারণ ইন্ডিয়ার অন্যান্য স্টেট যখন একটু বিভিন্ন ধরনের এই ধরনের প্রবলেমগুলো ফেস করছে, নর্থ ইস্টে তো লজিস্টিক প্রবলেমটা প্রথম থেকেই, তাহলে এখানে এত খারাপ হওয়ার কিছু নেই। ওখানকার মানুষ জানে আমাদের এখানে কোনো মেটেরিয়াল আসতে সময় লাগে। সেই কারণে আমরা ওপেন করেছিলাম নর্থ ইস্ট দিয়ে। তো সেক্ষেত্রে তা ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়। তারপরে আস্তে আস্তে অন্যান্য স্টেটে আমরা অপারেশন শুরু করি। এই সময় ব্যবসা শুরু করার ফলে কি ডিড ইউ অ্যাকোয়ার মোর এক্সপিরিয়েন্স উইথ হ্যান্ডলিং রিস্ক? এক্স্যাক্টলি, ইট ইজ নট অনলি রিস্ক। এখন ধরুন এখনো ভারতবর্ষ সারা পৃথিবী একটা ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে চলছে।
আর আমাদের কাছে এটা খুব একটা ক্রাইসিস মনে হচ্ছে না, কারণ অলরেডি আমরা কোভিড দেখে এসেছি আর আমরা জানি আমাদের জন্ম হচ্ছে ক্রাইসিস অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট দিয়ে। সেক্ষেত্রে এটা আমাদের কাছে বড় একটা অ্যাডভান্টেজ। মানে আপনারা এতটা খারাপ সময় থেকে শুরু করেছেন যে আপনারা কনফিডেন্ট যে ওর থেকে খারাপ আর কিছু হবে না। তো হ্যাঁ, কারণ এখন তো তাও অনেক সাপ্লাই চেন অনেক স্ট্রিমিং চলছে, বাট কিছুটা হলেও অপারেট হচ্ছে। কোভিডে তো সব বন্ধ ছিল। একটা বিজনেস হয়তো 2022-এ আমরা শুরু করেছি, রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু 1 বছর আগে থেকে তো আমরা প্ল্যানিং করেছি, মেটেরিয়াল প্রকিউরমেন্ট থেকে শুরু করে সব কিছু করেছি। ওই টাইমটা আমরা খুব এনজয় করেছি। হ্যাঁ, কষ্ট ছিল, বাট ওই যে ফাউন্ডেশন আমাদের তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি এখন কোনো পরিস্থিতি আমাদের খুব একটা প্রবলেমে ফেলবে না, কারণ আমাদের কোম্পানি তৈরি হয়েছে একটা রিস্ক ম্যানেজমেন্ট, লজিস্টিক ম্যানেজমেন্ট, এইসব চ্যালেঞ্জগুলোকে কনসিডার করবে। এটা আমাদের কাছে অপরচুনিটি। প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে এমন একটা সময় আসে যখন ভবিষ্যৎটা খুব একটা পরিষ্কার থাকে না, যে আমরা কোথায় যাচ্ছি, আজ থেকে 10 বছর পরে আমরা কোথায় থাকবো। সুন্দরবন কেমিক্যালস এর ক্ষেত্রে সেই সময়টা কখন ছিল এবং আপনারা সেটা ম্যানেজ করেন কি করে? 2024 নভেম্বর। 2024 নভেম্বর। শুনি বলতে বলুন। 2024 নভেম্বর ব্যাংক অ্যাকাউন্টে 16 পয়সা পড়ে আমাদের। 16 পয়সা? 16 পয়সা মানে তখন চারিদিক দিয়ে যেখানে কিছু করছি, উই আর নট গেটিং দ্য ফ্রুটফুল রেজাল্ট। হ্যাঁ, সেইভাবে সাফল্য যেটাকে বললে, সাফল্যও পাওয়া যাচ্ছে না। আমরা কোথাও না কোথাও একটু ডিসার্টেন হয়েও গেছিলাম, হ্যাঁ, জার্নিতে হয়নি বলা যায় না। তা এবারে আমাদের হঠাৎ করে সুরজিৎ ফোন করে, বলে, এ ভাই, আইআইটি পালাক্কাড় মনে হচ্ছে পয়সা দেবে। না, ওটা হতে পারে না, হ্যাঁ, আমাদের কেউ পয়সা দেয় নাকি? তখন আমরা আইআইটি পালাক্কাড়ে একটা এই যদি পরিবর্তনের একটা আমরা প্রোগ্রামে পিচ করেছিলাম। তো দেন দে গেভ আস এ গ্রান্ট অফ 20 lakhs। ওই গ্রান্টটা দিয়ে ওরা বলেছিল আমাদের প্রোডাক্টটাকে ডেভেলপ করতে হবে। দে বিলিভড ইন আস, ইন আওয়ার প্রোডাক্ট। ওখান থেকে আমাদের টার্ন অ্যারাউন্ডটা একটা ডিফারেন্ট লেভেলে শুরু হয়। সো ফ্রম 16 পয়সা টু হোয়াট উই আর টুডে, ওই ঠিক ওই নভেম্বর 2 তারিখ। আজকের ডেটে আমরা 100 কোটির ভ্যালুয়েশন আমরা ইনভেস্টরের কাছ থেকে কিন্তু পাচ্ছি। অ্যাকাউন্টে কত টাকা আছে বললেন না কিন্তু। আচ্ছা, এবার আর একটা জিনিসও জিজ্ঞেস করি, পারসেপশন যেটা সোশ্যাল মিডিয়াতে এন্টারপ্রেনিউরশিপ নিয়ে কিন্তু এটা খুব গ্ল্যামারাস আইডিয়াস আছে লোকজনের, কিন্তু সেটার সঙ্গে অ্যাকচুয়ালি রিয়ালিটি কতটা ম্যাচ করে? কারণ আমার পরিচিত যে কজন আছেন যাদের নিজেদের ব্যবসা আছে, তার মধ্যে বেশ কয়েকজন আছেন যারা বলবেন যে তারা সিইও, কিন্তু দে হ্যাভেন্ট বিন পেড আ স্যালারি ইন লাইক 3 years। সেটাও তো হয়। অবশ্যই হওয়া উচিত না। আমার একটা কোম্পানি তৈরি হওয়ার সময় প্রথম 2 বছর 3 বছর একটা সিইও বা ফাউন্ডাররা স্ট্রাগল করে, বাট স্যালারি না পাওয়াটা কোনো বড় কোনো কিছু না। স্যালারি না পাওয়াটা হচ্ছে সেই ফাউন্ডারের ব্যর্থতা। কারণ একটা ফাউন্ডেশন, একটা অর্গানাইজেশন তুমি ক্রিয়েট করছো, তুমি তোমার স্টাফদেরও স্যালারি দিতে পারছো না, তুমি নিজে স্যালারি নিতে পারছো না, তাহলে তুমি কোথাও ভুল করছো। ওটাকে না, আমি বলছি হয়তো স্টাফদের স্যালারি দিচ্ছে, নিজে স্যালারি নিচ্ছে না বা নিতে পারছে না। না, অ্যাজ এ সিও ও তো বা অর্গানাইজেশনের স্টাফ, তাহলে আমি নেবো না কেন? আমার সংসারটা কে দেখ? যখনই আমি স্যালারি নিচ্ছি না, তাহলে আমি বাকি আদার্স কোনো বেনিফিট নিচ্ছি না, নাহলে আমি সার্ভাইভ করবো কোথা থেকে? সেটা তো ঠিক না। ট্রান্সপারেন্সি নেই সেখানে। হ্যাঁ, ফার্স্ট 2 বছর 3 বছর হতে পারে, বাট কন্টিনিউ যদি এটা হতে থাকে তাহলে নিশ্চয়ই ট্রান্সপারেন্সি নেই। না, আমি 2 বছর 3 বছরের কথাই বলছি। প্রথম 2 বছর 3 বছর স্যালারি ছাড়া করতে হয়। মানে সেই সময় সেই স্ট্রাগলটা যে থাকবে এটা তো মেনে নিতে হবে। হ্যাঁ, থাকবে, বাট অ্যাজ এ ফাউন্ডার ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে সেভ করা। প্লেনে বসলে ফার্স্টেই বলে ভাই আগে নিজে বাঁচো, অক্সিজেনটা নিজে না, তারপর অন্যকে দেবে। ফার্স্ট আগে নিজেকে তুমি প্রোটেক্ট না করতে পারলে তুমি অন্যদের কি প্রোটেক্ট করবে? তোমার তাহলে এক্সিকিউশন পলিসিতে কোথাও না কোথাও ভুল আছে। এটা আমার ব্যক্তিগত মত। এটা কোনো মানে খুব মহৎ কোনো কাজ না। আমি স্যালারি নিচ্ছি না, আমি স্যালারি নেওয়ার জন্য এলিজিবল, অথচ আমি বাকিদের সবকিছু অ্যারেঞ্জ করে দিচ্ছি, আমার নিজের স্যালারিটা আমি নিতে পারছি না। আমার নিজের ফ্যামিলি যদি ঠিক না থাকে আমি অর্গানাইজেশন চালাতেই পারবো না। বাট হ্যাঁ, প্রথম 1 বছর 2 বছর হয় এই প্রবলেমগুলো,
বাট অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ সিইও যদি বলেন, সিইও নামের আগে লাগিয়ে দিলাম মানে সিইও না, একটা সিইও রেসপন্সিবিলিটি হচ্ছে প্রত্যেকে অর্গানাইজেশনের প্রত্যেকটা মেম্বারকে তার যেটুকু প্রয়োজন সেটুকু প্রোভাইড করা। আর সেটা স্টোরি নয়, স্ট্রাগলটা আমরা স্টোরি হিসেবে দেখাই, এটা মানে অ্যাকচুয়ালি স্টোরি না, এটা জার্নির একটা পার্ট, একটা এন্টায়ার জার্নি, অনেক বড় জার্নি, সেখানে 2 বছরের স্ট্রাগলটা স্টোরি হিসেবে দেখানো উচিত। আচ্ছা, এআই নিয়ে তো আজকাল প্রচুর আলোচনা হচ্ছে। মানে এই বাচ্চারা যখন নতুন গালাগালি শেখে তখন প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে জুড়ে দেয় আর কি। তো সেরকম হয়ে গেছে আর কি, যেখানে যাই আলোচনা হচ্ছে সবকিছু এআই জেনারেটিভ এআই। কিন্তু ওয়াটার টেকনোলজি নিয়ে আলোচনা কিন্তু অপেক্ষাকৃতভাবে কম হয়। ভারতবর্ষের ভবিষ্যতের জন্য ওয়াটার সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট? দেখুন, ওয়াটার অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক অ্যাসেট। 1900 সালের পর থেকে যখন পেট্রোলিয়াম আসে, যেসব দেশের কাছে পেট্রোলিয়াম প্রোডাক্ট ছিল, রিজার্ভ ছিল, তারা যেভাবে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, ইন ফিউচার ওয়াটার, পোর্টেবল ওয়াটার মিনস পোর্টেবল ওয়াটার আছে, আর সমুদ্র জল কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, ব্যবহারযোগ্য না। সেটাকে ব্যবহারযোগ্য করার জন্য প্রচুর পরিমাণে খরচা করতে হয়, যেটা মিডল ইস্ট এখন করছে। তাহলে ডিস্যালিনেশন করতে গেলে হিউজ কস্ট। তাহলে সেটা মানে এই যে এক্সট্রা বার্ডেনটা যেটা আমাদের নিতে হচ্ছে না, এটা আমাদের কাছে অপরচুনিটি। যদি কোনো ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি তৈরি করতে হয়, সে ডেটা সেন্টার হোক, মোবাইল ম্যানুফ্যাকচারিং হোক, টি শার্ট হোক, জুতো হোক, প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং প্রসেস চালানোর প্রথম র মেটেরিয়াল হচ্ছে ওয়াটার। তাহলে একদম সহজ পদ্ধতিতে বলা যায় যে যে দেশের কাছে ওয়াটার রিসোর্স থাকবে, তাহলে তারা প্রথম ওই অপরচুনিটিটা পাবে ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সেট আপ করা। আমি যদি তার এই দিক দিয়ে যদি দেখি, তাহলে ফরেন ইনভেস্টমেন্ট থেকে শুরু করে আর ম্যানুফ্যাকচারিং জিডিপি গ্রোথ যদি আমাদের বাড়াতে হয়, তাহলে ওয়াটারকে আমাকে প্রোটেক্ট করতে হবে, রিউজেবল করতে হবে। তাহলে সেই হিসেবে এই সেক্টরটা খুব হাই দেশের একটা সিকিউরিটির জন্য এই সেক্টরটার ডেভেলপমেন্ট দরকার। আর একটা জিনিস, মানে ক্রুড অয়েলের রিজার্ভ থাকা মানেই সেই দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এরকম না। ক্রুড অয়েল তো এক্সট্রাকশন টেকনোলজি ডেভেলপ করতে হয়েছে। ক্রুড অয়েল থাকা সত্ত্বেও ডেভেলপ না করার খুব ভালো এক্সাম্পল হচ্ছে ভেনেজুয়েলা। এক্স্যাক্টলি। কেন ফেলিওর হয়েছে ভেনেজুয়েলাটাতে টেকনোলজি ছিল না। সেম জিনিস, আমরা যদি ইন্ডিয়াতে টেকনোলজি ডেভেলপমেন্ট না করি, এই অ্যাসেট থাকার পরেও আমরা ব্যর্থ হব। সেটা ভারত সরকার অনেক রকমভাবে আমাদেরকে সাপোর্ট করছে, যাতে আমরা ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি ডেভেলপ করতে পারি, আর সারা পৃথিবীর কাছে এটা আমরা একটা রোল মডেল হিসেবে এস্টাবলিশ করতে চাই। আচ্ছা, এন্টারপ্রেনিউর হওয়ার আগে আপনাদের মাথায় ব্যবসা, টাকা, এসব নিয়ে সব থেকে বড় ভুল ধারণাটা কি ছিল, যেটা পাল্টে গেছে গত কয়েক বছরে? আমার ধারণা ছিল মানে খুব সুখের জীবন, সেটা পুরোপুরিভাবে পাল্টে গেছে। আমি এন্টারপ্রেনিউরকে সন্ন্যাসী মনে করি, আমি নিজেও সন্ন্যাসী হয়ে গেছি। তাই জানো কি মাথাটা কামিয়েছে বলতে পারে। আপনার নাকি লম্বা চুল ছিল? হ্যাঁ, মানে চিরুনি ক্যারি করবো না, খুব কঠিন কাজ, ওই জন্য ঠিক করলাম কামিয়ে দিই। এরোডাইনামিক। আচ্ছা, এতটা পথ পেরিয়ে এসে যখন ফিরে তাকান তখন কেমন লাগে, কি মনে হয়? খুব কম এগিয়েছি, সামনে আরো যেতে হবে, আর এই জার্নিটাই আমার ডেস্টিনি। পার্সোনাল ডেভেলপমেন্টের দিক দিয়ে মানে ধরুন 2022-এ যখন কোম্পানি লঞ্চ হয়েছিল তখন আপনি যেরকম ছিলেন আর এখন আপনি যেরকম। আমার সমালোচকদের জন্য খুব আনন্দ হয়, তারাও খুব খুশি আমার সাফল্যে। যে জল আমরা খাচ্ছি, যে জলে রোজ স্নান করছি, নানান কাজে ব্যবহার করছি, সেই জলের ব্যাপারে এমন কি ভয়ঙ্কর তথ্য আছে যেগুলো শুনলে আমরা সবাই আতঙ্কিত হয়ে যাব? এই ব্যাপারে আমি পশ্চিমবঙ্গ নিয়ে কিছু বলবো না, আমি একটা ছোট ঘটনা বলি। আমি হায়দ্রাবাদে লাস্ট মান্থ আমি গিয়েছিলাম, পাতানচেরু বলে একটা ডিস্ট্রিক্ট আছে, যেখানে ধরুন ফার্মাসিউটিক্যাল এপিআই মানে কেমিক্যাল কম্পোজিশন তৈরি হয়। তা আমি একটা ক্লায়েন্ট মিটে গেছিলাম, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় শেয়ার করছি। আমি লাঞ্চ করার পরে ট্যাপ ওয়াটারে যখন মুখটা ধুতে চাই, আমাকে আটকে দেওয়া হয় যে আপনি প্যাকেজড ওয়াটার দিয়ে মুখ ধুন। পরে আমি টেস্টও করেছিলাম, ওই জলে যে ধরনের টক্সিসিটি আছে
ওই ট্যাপ ওয়াটারে, সেটা যদি কোনো মানুষ মোটামুটি 500 ml কনজিউম করে, তার মৃত্যু অবধারিত। আমি তারপরে জিজ্ঞেস করেছিলাম, আপনারা এখানে কি করেন? ওনারা বলেছেন, আমাদেরকে প্রতিদিন 5,000 লিটার জল কিনতে 800 টাকা দিতে হয়, যেটা ব্যবহারযোগ্য। আর খাবার যোগ্য জল যদি আমি 1000 লিটার নিই, আমার এখানে 2000 টাকা দিতে হয়। তো ওখানকার জলের ওরম অবস্থা কেন? তার জন্যই আমাদের দরকার। অ্যাকচুয়ালি যে ধরনের ইফ্লুয়েন্ট ওখান থেকে জেনারেট হয়, আর কিছু সময় টেকনোলজির অভাবের কারণে হয়তো ইন্ডাস্ট্রি চায় না, কারণ ইন্ডাস্ট্রিগুলো প্রচুর খরচা করে, প্রচুর, মানে ধারণার বাইরে। একটা 1 লক্ষ লিটার জল প্রতিদিন রিসাইকেল করার জন্য একটা ফ্যাক্টরি 30 থেকে 40 কোটি টাকার মেশিন কেনে, প্রতিদিন অন্তত 15 থেকে 20,000 টাকা খরচা করে। এটা ওদের দোষ না, এটা টেকনোলজির লিমিটেশন। আমরা ওটা নিয়েই কাজ করছি বেসিক্যালি। সেই জলটা কি করবে? ছাড়তে তো হবে একটা না একটা সময় পরে। সেই জলটা গিয়ে যে ফ্রেশ ওয়াটার আমাদের রয়েছে, সাব সারফেস এরিয়ার ফ্রেশ ওয়াটার, সেটাকে কন্টামিনেট করছে। এটা ইন্ডাস্ট্রি সবাই দোষ দেবে, ইন্ডাস্ট্রি চায় না। ইন্ডাস্ট্রি চায় টেকনোলজি থাকতে হবে, টেকনোলজির জন্য আমাদের কাজ করতে হবে। আমি একটু আগে আপনাকে বলছিলাম যে ক্রুড অয়েল যে কারণে ভেনেজুয়েলা আপনি বললেন ট্রেল হয়েছে, সেম যদি টেকনোলজি না থাকে, আমাদের এই ওয়াটার যে ফ্রেশ ওয়াটার, এটা লিমিটেড, যে কোনো মুহূর্তে এটা ব্যবহার অযোগ্য পরিণত হবে। ওকে, পরিবেশ দূষণের কথা হচ্ছিল। অনেকেই বলে যে এর জন্য দায়ী হচ্ছে সিস্টেম, কিন্তু এই যে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্টস ডিসচার্জ হচ্ছে, সেটা ওয়াটার সাপ্লাইকে কন্টামিনেট করছে, এর পেছনে সব থেকে বড় কালপ্রিট আপনাদের মতে কি? এটার জন্য ল্যাক অফ কালপ্রিট হচ্ছে আমাদের রিসার্চ অ্যাবাউট ওয়াটার রিসাইক্লিং টেকনোলজি, বেসিক্যালি টেকনোলজি। এই যে টেকনোলজিটা নতুন যে কাজ করা, এই যে আপনি বললেন এআই, এগুলো বাজওয়ার্ড। আমরা কোথাও না কোথাও এর পিছনে দৌড়াই। আমরা ভাবি এইটা মানে এইটাকে যদি আমরা ডেভেলপ করি, দেন আই উইল বি মোর সাকসেসফুল অর সামথিং। কিন্তু পিছনে প্রচুর জিনিস থাকে অন দ্য স্ক্রিনের পিছনে, যেরকম আমাদের ফিল্ম জগতে হয়, ওর ঠিক ওরকম পিছনে যেরকম অনেক কিছু থাকে, যেরকম ওয়াটার টেকনোলজি, এটা কি ডেভেলপ করবে? এই যে এয়ার পলিউশন হয়, এটার যে পিউরিফিকেশন টেকনোলজি, এটাও তো ডেভেলপ করতে লাগবে। কোথাও না কোথাও এই যে সামঞ্জস্য থাকতে হবে, যেখানে আপনি ফরওয়ার্ড মুভিং যে টেকনোলজিটাকে আপনি নিয়ে যাচ্ছেন, ওর পিছনে ব্যাকআপের জন্যেও যে টেকনোলজিটা, এটা কিন্তু খুব দরকার। একটা ইন্টারেস্টিং কথা আমি বলি, আমরা ধরুন ইন্ডিয়ানরা রাইস কনজিউমেশন অনেক হাই, ইন্ডিয়ান রাইস কুকারটা জাপানিজরা তৈরি করেছে। সেম ঘটনা আমাদের সাথে হচ্ছে। শুধু শুধু সিস্টেমকে দোষ দিয়ে লাভ। ইন্ডাস্ট্রি চায়, ইন্ডাস্ট্রি প্রয়োজন, একটা সাস্টেনেবল বিজনেস মডেল তারাও চায়। তারা প্রফিট মেকিং কোম্পানি, কন্টিনিউ তারা টেনশনে থাকে, সোশ্যাল থ্রেট, কমপ্লায়েন্স থ্রেট। কেন তারা ফেস করবে এত টাকা খরচা করার পরে? অনলি লিমিটেশন অফ টেকনোলজি। আচ্ছা, যারা একেবারে উপরে বসে একটা কোম্পানিকে ম্যানেজ করে, তাদের ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে মাইক্রো ম্যানেজমেন্ট করো না, মানে প্রত্যেকটা খুঁটিনাটির মধ্যে নিজে ঢুকো না, যারা লোক আছে তাদের তাদের কাজ করতে দাও। কিন্তু এমন কোনো কাজ কি আছে যেটা আপনারা দুজনে উপরে বসে থাকা সত্ত্বেও ছেড়ে দিতে পারেন না? পিপল কানেক্ট। আমি যদি মানুষের সাথে কথা বন্ধ করে দিই, মানে আমার স্টেক হোল্ডার যারা আছে, সেটা ক্লায়েন্ট হতে পারে, ভেন্ডার হতে পারে, ইনভেস্টর হতে পারে, মানুষের সাথে কথা বলা বন্ধ হলে আমার কাছে ইনফরমেশন বন্ধ, ইনফরমেশন আসবে না। আর পাবলিশড ইনফরমেশনের কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য সবসময় ফাউন্ডারদেরকে কিছু কিছু জায়গায় পিপল কানেকশনটা রাখতে হয়, মানুষের চিন্তাভাবনা কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা জানার জন্য। এটা আমার ব্যক্তিগত। সেম আপনার যেটা মনে হয় কি মাইক্রো ম্যানেজমেন্ট, বা যেটা মানে ওপরে ওপরে মনে হয় কি আপনার সারাক্ষণ এমপ্লয়ির সাথে না, যেহেতু আমরা একটা অর্গানাইজেশন স্টার্ট আপ, উই ডোন্ট হ্যাভ এ হিউজ বেস অফ এমপ্লয়ি। তো এভরি এমপ্লয়ির সাথে একটা কানেক্ট রাখা, আপনি তখন বুঝতে পারবেন কি আপনার ভুল কোথায় হচ্ছে। আমরা তো টপ ডাউন দেখি, বটম আপে কি ভুল হচ্ছে বা ওরা কি ফেস করছে। সো ইফ দ্যাট ক্যান বি চেঞ্জড, তো ওটার জন্য সারাক্ষণ এমপ্লয়ির সাথে আমরা 1-to-1 ইন্টারাকশন বলুন বা গ্রুপ ইন্টারাকশনটা, এটা সারাক্ষণ ইয়ে রাখতে থাকি।
আচ্ছা, আজকের আলোচনা নিয়ে আরো এগোনোর আগে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই। একটি শিশুর ক্ষেত্রে শুনতে পাওয়া কিন্তু প্রচন্ড ক্রিটিক্যাল। ঠিকভাবে যদি সে শুনতে না পায় তাহলে তার ডেভেলপমেন্ট কিন্তু খুব সিভিয়ারলি এফেক্টেড হবে। এবার এই ক্ষেত্রে যত দ্রুত সাহায্য পাওয়া যায় ততই ভালো। কিন্তু ভালো মানের স্পিচ হিয়ারিং থেরাপি, হিয়ারিং এইডস, এই জিনিস কিন্তু অনেক পরিবারেরই নাগালের বাইরে থেকে যায়। এই সমস্যার সমাধানের জন্যই রয়েছে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর স্পিক ইন্ডিয়া প্রজেক্ট। আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা হিয়ারিং এন্ড স্পিচ থেরাপি অ্যাক্সেস করতে পারেন না, তাদের পাশে দাঁড়ানোর এটা একটি প্রচেষ্টা। কারণ সঠিক সময় সঠিক সাহায্য একটি শিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। এই ব্যাপারে যদি আপনি আরো ডিটেলস জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এ দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন। আচ্ছা, এইবারে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড, মানে সংক্ষেপে উত্তর। প্রথম প্রশ্ন হচ্ছে, এমন একজন বাঙালি এন্টারপ্রেনিউরের নাম বলুন যা সম্পর্কে ইয়াং জেনারেশনের আরো বেশি করে জানা উচিত। অমর গোপাল বসু, ফাউন্ডার অফ দ্য বোস কর্পোরেশন। রাইট, ওকে। আজ যদি নতুন কোনো সেক্টরে ইনভেস্ট করতে হয় কোন সেক্টরকে বেছে নেবেন? অনলি সাস্টেনেবিলিটি টকন। গ্রিন রেভলিউশন। ওকে। এমন কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে আপনি ইনভেস্ট করতে চাইবেন না? এআই। নট পেট্রোলিয়াম। আচ্ছা, যদি সুন্দরবন কেমিক্যাল শুরু না করতেন তাহলে কোন ব্যবসায় নামতেন? পলিটিশিয়ান হতাম। আরো ভালো ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করতাম। ওকে। আজকালকার জেনজি এমপ্লয়ীদের মধ্যে কোন গুণটার সবচেয়ে বেশি অভাব বলে আপনাদের দুজনের মনে হয়? সোশ্যাল কানেক্ট। ধৈর্য। ওকে। বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হলে কোন একটা পরিবর্তন সবচেয়ে বেশি প্রয়োজন? বিজনেস ফার্স্ট, তার বাবা মা তার বাচ্চাকে শেখাবে। ব্যবসাটাকে মানে আপন করে নেওয়া। ভাগ্যিস সরকার বলেনি। ইন্টেলিজেন্স অ্যান্ড কনসিস্টেন্সির মধ্যে কোনটাকে বেশি গুরুত্ব দেবেন? কনসিস্টেন্সি। কনসিস্টেন্টলি ইন্টেলিজেন্ট। ভেরি স্মার্ট। মানুষ আপনার সম্পর্কে এমন কি ভাবেন যে আসলে একেবারেই ভুল? খুব টকেটিভ, এটা ভাবে অনেকে। আমি চাই না বলতে বেশি। আচ্ছা, আমার অসীম ধৈর্য। মানে আপনি বলছেন আপনার ধৈর্য নেই? একদম নেই। এই রে, আপনিও জেনজি নাকি? আচ্ছা, ইয়াং ফাউন্ডার্সরা অকারণে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করেন? নিজের প্রোডাক্ট প্রমোট করার জন্য চিন্তা করে। অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বিজনেস, ইউ ডোন্ট লাভ ইউর প্রোডাক্ট। কারণ ভালোবাসা আপনাকে ব্লাইন্ড করে দেয় আপনার প্রোডাক্টের জন্য। অ্যাকচুয়ালি প্রোডাক্ট মার্কেট ফিট করতে গেলে একটু বড় করেই বলছি, প্রবলেমটা পেন পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হয়, যেটা এরা পিওরলি অ্যাভয়েড করে। সবসময় বলে আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো। ক্লায়েন্টের পেন পয়েন্ট সেই প্রোডাক্টটা সলভ করছে কিনা সেটা নিয়ে একদম ধারণা নেই তার আসলে। রাইট। আচ্ছা, এর একটা কমপ্লিট সেন্টেন্স আছে। সাকসেস ইজ মিনিংলেস ইফ ড্যাশ। সাকসেস ইজ মিনিংলেস যদি আপনি এই ম্যানকাইন্ড বা এই সোসাইটিকে কিছু প্রদান না করতে পারেন। আজ আমাদের সঙ্গে ছিলেন সুন্দরবন কেমিক্যালস এর তরফ থেকে সিইও মিস্টার সুজিত কুন্ডু এবং ডিরেক্টর মিস্টার শুভদীপ পান্তি। একটা বেশ অন্য রকমের আলোচনা হলো কিন্তু, কারণ এই ধরনের টেকনোলজি নিয়ে আমরা এই শোতে এর আগে কখনো আলোচনা করিনি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সময় দেওয়ার জন্য। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথায় সামনের সপ্তাহে ফিরে আসবো আরেকজন গেস্টকে নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।